নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড রিনিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। শেয়ার মার্কেট যখন খোলা থাকে প্রতি মুহূর্তে শেয়ারের দাম বাড়ে বা কমে, ঠিক তেমনি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও প্রতিদিন নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাব পরিবর্তিত হয়। বিনিয়োগকারীদের কেনা দামের চেয়ে যদি দাম কমে যায় শেয়ার মার্কেটের বিভিন্ন শেয়ারের ক্ষেত্রেই ধরুন বা মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমের ক্ষেত্রেই ধরুন, তাহলে তার মনের মধ্যে প্যানিক আসা খুবই স্বাভাবিক। তাহলে এই পরিস্থিতিতে যখন দাম কমে গেল তার কেনা দামের চেয়ে, তখন কিভাবে বিনিয়োগকারীরা ম্যানেজ করবেন তার পোর্টফোলিওকে এবং বিভিন্ন স্কিমকে কিভাবে অ্যাবজর্ব করবেন, বুদ্ধিমত্তার সঙ্গে তিনি কিভাবে এই কাজটি করবেন। এছাড়া পোর্টফোলিও ইন্স্যুরেন্স বলতে আমরা কি বুঝব, শেয়ার মার্কেটেই ধরুন বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ধরুন, আজকে এই নিয়েই আমি বিশদ আলোচনা করব। আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন, তাহলে তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে, রাউস স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন। যখন কেনা দামের চেয়ে অনেকটাই নিচে চলে আসে মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিমের দাম বা শেয়ার মার্কেটে বিভিন্ন শেয়ারের দাম, তখন কিভাবে বিনিয়োগকারীরা এটাকে ম্যানেজ করবেন। আমার মতে যখন কোনো মিউচুয়াল ফান্ডের স্কিমের দাম বাড়তে শুরু করে যেখানে ইনভেস্টমেন্ট করা আছে, কিংবা কোনো শেয়ারের দাম বাড়তে শুরু করে যেখানে ইনভেস্টমেন্ট করা আছে, সেখানে কিন্তু একটু ওয়েট করতে হয়। দামটা যে বেড়ে যাচ্ছে সেটা দেখতে হয়, তখনই কিন্তু প্রফিট বুকিং করতে নেই। কারণ দেখা যায় যে যখন দাম বাড়তে শুরু করে, এই দুটো শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড স্কিমের কথা বললাম, তখন কিন্তু একটা বুলিশ র্যালি আশাই করা যায়। ফলে একটা জায়গায় পৌঁছে দাম কিন্তু আবার একটু কমতে শুরু করে, তখন প্রফিট বুকিং করা যেতে পারে। কিন্তু সেখানে কিন্তু তখন ওই স্কিমটি বিক্রি করে আবার অন্য একটি স্কিম পারচেস করা, সেটা কিন্তু আমার মনে হয় এই স্ট্র্যাটেজি নেওয়া ঠিক নয়। কখন আমরা এই স্ট্র্যাটেজি নেব? যখন দেখা যাবে যে কেনা দামের চেয়ে দাম একটু কমতে শুরু করলো, তখন লাইন অফ ডিফেন্স নিতে হবে, ডাইভার্সিফিকেশন। তখন কিন্তু ডাইভার্ট করতে হবে যে টাকা ইনভেস্টমেন্ট করা আছে। এবং এই ডাইভার্সিফিকেশন কারো সাহায্য নিয়ে, কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিয়ে, বা নিজে যদি বিনিয়োগকারী অভিজ্ঞ হয়ে ওঠেন, তাহলে বিভিন্ন অ্যাসেট ক্লাস খুঁজতে হবে যে কোথায় তখন দাম বাড়ছে। যেমন কেউ যদি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে বিনিয়োগ করেন, তিনি কিন্তু দেখা যাচ্ছে কমোডিটি সেক্টর তার সুবিধা পাবেন, তারপর ইকুইটি সেক্টর তার সুবিধা পাবেন, ডেট সেক্টর, রিয়েল এস্টেট সবগুলোই সুবিধা পাবেন। কিন্তু নির্দিষ্ট সময়ে কতটা দাম বাড়ছে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এছাড়া ডাইরেক্ট আলাদা আলাদা করে অ্যাসেট ক্লাস দেখা যেতে পারে। যেমন ইকুইটি বা শেয়ার, এটা একটা অ্যাসেট ক্লাস, সেখানে আলাদা করে দেখা যেতে পারে যে কোথায় দাম বাড়ছে বা কমছে। এছাড়া কমোডিটিতে ডাইরেক্ট গোল্ড অ্যান্ড সিলভার বা বিভিন্ন মেটাল, সেটা দেখা যেতে পারে, এবং এনার্জি সেক্টরও দেখা যেতে পারে। এইভাবে আলাদা আলাদা করে দেখা যেতে পারে যে কোথায় ওই সময় দাম বাড়ছে। ফর এক্সাম্পল, আমরা দেখতে পাচ্ছি যে ইকুইটি সেক্টরসের মধ্যে যেটা মিড ক্যাপ ফান্ড, মানে ইকুইটি সেক্টরসের তো 3 রকমের ফান্ড রয়েছে, লার্জ ক্যাপ বা জাইগান্টিক যে কোম্পানিগুলো রয়েছে সেখানকার লার্জ ক্যাপ, মিড ক্যাপ, আর একটু ছোটো কোম্পানি, তারপর স্মল ক্যাপ। দেখা যাচ্ছে গত 1.5 বছর ধরে মিড ক্যাপে তত ফাংশন করছে না। অতএব আমরা মিড ক্যাপটাকে এড়িয়ে যাব যদি আমরা ইকুইটিতে আমরা বিনিয়োগ করে থাকি। তাহলে আমার আলাদা করে আবার দেখতে হবে যে কমোডিটিতে কোথায় দাম বাড়ছে। গোল্ডে আলাদাভাবে বেশি দাম বাড়ছে না সিলভারে বাড়ছে, না গোল্ড এবং সিলভার একসাথে বিনিয়োগ করা হবে। এটা কিন্তু আমরা যদি এমফি ন্যাভ হিস্ট্রিতে দেখি, গুগলসে টাইপ করে, তাহলে কিন্তু আমরা জানতে পারবো। একটা পিরিয়ড দিয়ে দেবো, এবং এই ক্ষেত্রে 5 বছরের পিরিয়ড দেওয়া যায়। 5 বছরের পিরিয়ডে আমরা একটা ডেট থেকে শুরু করে, 5 বছর আগের কোনো ডেট থেকে শুরু করে কারেন্ট কোনো ডেট দিয়ে, বা আমাদের যা মনের ইচ্ছে হবে যে আমরা দেখতে চাই যে কতটা কোনো স্কিমের দাম বেড়েছে, সেইভাবেও কিন্তু দেখা যেতে পারে। অতএব আলাদা আলাদা করে অ্যাসেট ক্লাসে স্টাডি করেও দেখা যায় যে ডাইভার্সিফিকেশন আমাদের কাছে যে ফান্ডটি রয়েছে, যে ফান্ডটির দাম একটু কমতে শুরু করেছে, সেগুলোকে আমরা কোথায় কোথায় বিনিয়োগ করব। কেনা দামের চেয়ে যদি অনেকটাই দাম কমে যায়, তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডের বিভিন্ন লিকুইড ফান্ডে টাকা রাখা যেতে পারে, যেটাকে ডেট ফান্ড বলা হয়। এছাড়া ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটও
স্বল্প মেয়াদে কিছুদিন টাকা রাখা যায়। তারপরে যখন একটু দাম বাড়তে শুরু করে তখন ইনস্টলমেন্ট ওয়াইজ সেখান থেকে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ইকুইটি স্কিম বা অন্য কোনো স্কিম, কমোডিটি স্কিম যেখানে দাম বাড়ছে সেখানেও কিন্তু ইনস্টলমেন্টে ইনভেস্টমেন্ট করা যায়। এছাড়া এসআইপির সুবিধা তো অবশ্যই এই ক্ষেত্রে আছে, কারণ এক্ষেত্রে এসআইপিতে দীর্ঘমেয়াদে কম্পাউন্ডিং আর রুপি কস্ট অ্যাভারেজিংয়ের সুবিধা পাওয়া যায়। কম্পাউন্ডিং এবং রুপি কস্ট অ্যাভারেজিং নিয়ে আমার এই চ্যানেলে অনেকগুলোই ভিডিও রয়েছে। যখন কেনা দামের চেয়ে ইনস্ট্রুমেন্টের দাম কমে যায় তখন আরেকটি স্ট্র্যাটেজি বিনিয়োগকারীরা প্রয়োগ করতে পারেন, যেটাকে ইনফর্মালি আমি বলবো পোর্টফোলিও ইন্স্যুরেন্স স্ট্র্যাটেজি। এক্ষেত্রে মনে করুন 10 লক্ষ টাকা ছিল টোটাল কেনা দাম একটা পোর্টফোলিওতে যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু সেই দাম কমে হয়তো 9 লক্ষ টাকার আশেপাশে চলে এসছে। বিনিয়োগকারীর যে রিস্ক টলারেন্স রয়েছে সেই অনুসারে তিনি ভাবলেন যে তিনি 1 লক্ষ টাকা পর্যন্ত তিনি ক্ষতি সহ্য করতে পারবেন। তাহলে 10 লক্ষ টাকার যে ভ্যালু ছিল, যে দামে তিনি কিনেছিলেন, সেটা কমে 9 লক্ষ টাকা হলো। 9 লক্ষ টাকা পর্যন্ত তিনি হয়তো সেটা সহ্য করতে পারবেন, রিস্ক টলারেন্স। এক্ষেত্রে বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই কোনো কনসেপ্ট নেই। তিনি ইচ্ছে করলে 9 লক্ষ টাকা যখন পৌঁছলো, দাম কমে গেল, তখন তিনি মার্কেট থেকে বেরিয়ে যেটা গ্যারেন্টিড জায়গা রয়েছে ইনভেস্টমেন্টের সে সকল জায়গায় তিনি রেখে দিতে পারেন, বা মিউচুয়াল ফান্ডের যে ডেট ফান্ড রয়েছে, যেখানে লিকুইড ফান্ড আছে, সেখানে বিনিয়োগ করতে পারেন। এই একটি সুযোগ রয়েছে। আর ফর্মালি যদি বলেন তাহলে শেয়ার মার্কেটের ক্ষেত্রে এই সুযোগটি রয়েছে মার্কেট থেকে বেরিয়ে আসার। এক্ষেত্রে পুট অপশন বলা হয় ডেরিভেটিভ মার্কেটে। কল অপশন রয়েছে বাইয়ের ক্ষেত্রে, পুট অপশন সেলের ক্ষেত্রে। এই বিষয়ে আমি একটি কিছুটা বলেছি এর আগে, কয়েকটি ভিডিওতে আছে এই সম্পর্কে আলোচনা, কিন্তু আমি এই নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও করব যে হোয়াট ইজ পোর্টফোলিও ইন্স্যুরেন্স। কেনা দামের চেয়ে ইনস্ট্রুমেন্টের দাম যদি কমে যায় তাহলে সেটা কিন্তু শেয়ার মার্কেট বলুন বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই বলুন, সেটা কিন্তু স্বল্পকালীন 1-2 বছর 3 বছরের ব্যাপার। মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে দীর্ঘকালীন টাকা রাখতে হয়, তবেই কিন্তু এক্ষেত্রে অ্যাভারেজ রিটার্ন ভালো পাওয়া যায়। কারণ এক্ষেত্রে ইন্টারেস্ট বলা হচ্ছে না, গ্যারান্টি রিটার্ন নেই, অ্যাভারেজ রিটার্ন। এবং মার্কেটে সবসময় ভোলাটিলিটি থাকে। এই ভোলাটিলিটি ম্যানেজ করার জন্য সবসময় যে টাকা প্রথম ইনভেস্ট করা হয় সেই টাকা কিন্তু এডিশনাল পারচেস করে করে লামসামে বিনিয়োগ করা যেতে পারে বা এসআইপিতে বিনিয়োগ করা যেতে পারে। আর অ্যাসেটকে যদি মজবুত করতে হয় সেই ক্ষেত্রে যে স্ট্র্যাটেজি রয়েছে সেটা হচ্ছে যে যখন কোনো অ্যাসেট ক্লাসের দাম বাড়ে তখন অন্য অ্যাসেট ক্লাস থেকে সেটা বের করে, মানে অবশ্যই লাভ রেখে সেটা বের করে যে অ্যাসেট ক্লাসের দাম বাড়ছে সেখানে বিনিয়োগ করতে হয়। গত আমরা প্রায় 17-18 মাস ধরে দেখছি যে ইকুইটি বা শেয়ারের দাম কমে গেছে, মানে ইকুইটি বা শেয়ার ক্লাস যেটা রয়েছে সেখানে দাম কমে গেছে। কিন্তু আমরা দেখছি যে এই ক্ষেত্রে কমোডিটি মার্কেটে কিন্তু দাম অনেকটাই বেড়েছে। অতএব যারা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে রেখেছেন, যেখানে অন্তত 10% করে বেশি টাকা বিভিন্ন অ্যাসেট ক্লাসে রাখতেই হয়, অন্তত 3টি অ্যাসেট ক্লাসে রাখতেই হবে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 20% থেকে আরও বেশি 30% জেনারেলি পাওয়া গেছে, তারা রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। কিন্তু যারা কমোডিটিতে ডাইরেক্ট রেখেছেন সোনার উপরে, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা 100%-এর বেশি তাদের রিটার্ন হয়েছে। অতএব এক্ষেত্রে অ্যাসেট অ্যালোকেশন হচ্ছে মূল জায়গা। আর ভোলাটিলিটি তো থাকবেই, কিন্তু ভোলাটিলিটি হচ্ছে স্বল্পকালীন, কারণ এর এফেক্টটা কিন্তু দীর্ঘকালীন বিনিয়োগকারীরা পাবেন না। সব অ্যাসেট ক্লাস একই সময়ে কিন্তু ভালো রিটার্ন দেয় না। তার ফলে যে সকল বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিমে বা বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করেছিলেন তারা কিন্তু গত 16-17 মাস ধরে তেমন লাভ করতে পারেননি। কিন্তু যে সকল বিনিয়োগকারী কমোডিটিতে ইনভেস্ট করেছিলেন, কমোডিটি বলতে আমি সোনার উপর মেটালগুলো বোঝাচ্ছি, কিংবা এনার্জি সেক্টরে বিনিয়োগ করেছিলেন, তারা কিন্তু খুব ভালো রিটার্ন পেয়েছেন। কিন্তু ভারতবর্ষের 90%-এর বেশি বিনিয়োগকারী তারা কিন্তু ইকুইটি বা শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন। ফলে তাদের মধ্যে অধিকাংশ বিনিয়োগকারী কিন্তু টের পাননি যে কমোডিটি সেক্টরে অনেক সেই ক্ষেত্রে রিটার্ন বৃদ্ধি পেয়েছে। তার ফলে দেখা যাচ্ছে যে যারা কমোডিটি টাকা রেখেছেন তারা কিন্তু বেশি লাভ পেয়েছেন এই সময়কালে, কিন্তু যারা ইকুইটিতে টাকা রেখেছেন তারা সেই লাভ করতে পারেননি। তারপরে বিভিন্ন সময়কাল রয়ে গেছে ইকুইটিতে লাভের, সেটা আমরা দেখেছি 2008 সালে যখন গ্লোবাল ক্রাইসিস হয়েছিল তখন কিন্তু 26 মাস রিটার্ন প্রায় বন্ধ ছিল, নেগেটিভ রিটার্ন ছিল এই ইকুইটি
বা শেয়ার নির্ভর যে মিউচুয়াল ফান্ড ধরুন বা শেয়ারে। এবং আমরা দেখেছি করোনা কালেও কিন্তু 4 মাস আমরা কিন্তু দেখেছি নেগেটিভ রিটার্ন গেছে, তারপর কিন্তু ডাবল ট্রিপল রিটার্ন হয়েছে। অতএব এই মার্কেটে টাকা রাখতে গেলে মানে বিভিন্ন অ্যাসেট ক্লাসে টাকা রাখতে গেলে জানতে হবে, বুঝতে হবে, বিভিন্ন জনের অভিজ্ঞ জনের সহায়তা নিতে হবে বা নিজে অভিজ্ঞত হতে হবে যে কোথায় টাকা বাড়ছে ওই নির্দিষ্ট সময়ে। তখন একটা জায়গা থেকে স্কিপ করে অন্য জায়গায় টাকা রাখতে হয়। এটাই কিন্তু এখানকার স্ট্র্যাটেজি টাকা রাখার। শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দামের পতনে কিভাবে পোর্টফোলিও রক্ষা হবে আজকে সেই আলোচনাই করা হলো। এই আলোচনাটি কেমন লাগলো আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই তাদের কাছে আমার অনুরোধ রইল যে আমার এই চ্যানেলটিকে আপনারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-1 দিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।